আসসালামু আলাইকুম। পাইথন ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস দেখব এবং তথ্যীয় ক্লাস আজকে। আর কম্পিউটার থেকে প্রোগ্রামগুলো আমি পরবর্তীতে দেখাবো। তথ্যীয় ক্লাসটা ইম্পর্টেন্ট ছিল এই কারণে যে সূত্রগুলো অ্যাপ্লাই করে আমরা আসলে কোনো একটা এরিয়ার শেপ নির্ণয় করব, আমরা কোনো একটা শেপের আমরা ক্ষেত্রফল নির্ণয় করব, তো সেই সূত্রগুলো আমরা প্রতিপাদন করতে পারি, অর্থাৎ সেগুলো আসছে কিভাবে। আজকের ভিডিওটা লম্বা হতে যাচ্ছে, আশা করছি সবাই এনজয় করবেন, উপভোগ করবেন। তো দেখা যাক, আমি একদম শুরু থেকে যাচ্ছি। যেমন যে কোনো শেপ, সেটা হতে পারে ত্রিভুজ, চতুর্ভুজ, যে কোনো টাইপের হতে পারে, বৃত্ত, সব কিছুর আমরা বিভিন্ন রোলস, বিভিন্ন মেথড, সূত্র আমাদের মুখস্থ করতে করতে কিন্তু অবস্থা কাহিল। তো এই সূত্রগুলো আমরা যদি একটু বুঝে যদি প্র্যাকটিস করি তাহলে কিন্তু বলাটাও ইম্পসিবল। যেমন আমরা 9-10-এ বা ইন্টারমিডিয়েটে পড়ে আসছি, তখন দেখা গেছে যে আমরা মুখস্থ করতাম ম্যাথের সূত্রগুলো, আবার ভুলে যাইতাম, কিংবা এখন হয়তো ভুলে গিয়েছি। এর কারণ হচ্ছে আসলে আমরা রিয়ালাইজ করে শিখতে পারিনি। যেমন আমি দেখাচ্ছি যে আমার প্রোগ্রামে সেটা অ্যাপ্লাই করে পরে দেখাবো, জাস্ট কিভাবে আমরা সূত্রগুলা বের করে নিয়ে আসতে পারি, বিভিন্ন মেথডে আমরা দেখাই দিতে পারি, সেটা আজকে দেখাচ্ছি। তো চলুন আমরা বোর্ডে চলে যাচ্ছি। এবার দেখুন, সেই প্রাচীনকাল থেকে পরিমাপ করার জন্য যখন প্রয়োজন দেখা দিল, তখন কিন্তু তারা বিভিন্ন স্ট্যান্ডার্ড ধরে পরিমাপগুলো করতো। কীরকম স্ট্যান্ডার্ড? যেমন ধরুন, আমার হাতে একটা কলম আছে, এখন কোনো কারণে এটা যদি 1 সেন্টিমিটার হয়, আমি ধরে নিলাম এটা 1 সেন্টিমিটার, সেই ক্ষেত্রে যখন এটার 5 গুণ আমি নেব, তখন কিন্তু সেটা 5 সেন্টিমিটার হবে। অর্থাৎ নির্দিষ্ট একটা স্ট্যান্ডার্ডের উপর ভিত্তি করে কিন্তু আমরা পরিমাপগুলো নিই। যখন আমরা বলি, ধরে নেই যে এতটুকু হচ্ছে 1 কেজি, তাহলে যখন আমরা এতটুকুকে 1 কেজি বলবো, এর 5 গুণ হলো 5 কেজি। তো একদম ফর দ্য ফার্স্ট টাইম সায়েন্টিস্ট যারা ছিল, যে বিভিন্ন মেথড আছে, এমকেএস পদ্ধতি, কেজিএফ পদ্ধতি, তো সেই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করার সময় তারা একটা স্ট্যান্ডার্ডকে ধরে তারপর পরিমাপগুলো করতো। যদি কোনো কারণে তারা এতটুকুর পরিবর্তে এতটুকুকে 1 কেজি ধরতো, তাহলে 5 কেজি মানে বিশাল একটা অংশ হয়ে যেত। তো সেই স্ট্যান্ডার্ডের উপর ভিত্তি করে পরিমাপগুলো করা হয়। তো ফার্স্ট টাইম যখন জমি জমার পরিমাপ করা হয়, তারা কিভাবে স্ট্যান্ডার্ডটা ধরলো একটু আমি দেখিয়ে দিচ্ছি। ধরুন, এটা হচ্ছে আমাদের 1 সেন্টিমিটার। আমি আসলে এক্স্যাক্টলি কোনো মান নিচ্ছি না, কোনো স্কেল ধরে অঙ্কন করিনি, আমি শুধু ধরে নেওয়ার জন্য। যেটা যদি 1 সেন্টিমিটার হয়ে থাকে, তাহলে একটা জমিকে পরিমাপ করার সময় আমরা এখান থেকে শুরু করে এই পর্যন্ত নিলে হলো 1 সেন্টিমিটার। কিন্তু এতে করে কিন্তু আমাদের কোনো পরিমাপ হলো না, কারণ এতে করে কিভাবে পরিমাপ করবো? শুধু লম্বালম্বি জমি পরিমাপ করলে তো হবে না। তো সেই ক্ষেত্রে দেখা গেল কি, আমরা সেই 1 সেন্টিমিটারকে আবার যদি নিচের দিকে নিয়ে আসি, আবার এই পাশ থেকে যদি 1 সেন্টিমিটার নিয়ে আসি, তাহলে এখানেও 1 সেন্টিমিটার হবে, চতুর্পাশে 1 সেন্টিমিটার করে হলো। তো এই যে প্রথমে এতটুকুকে যে 1 সেন্টিমিটার ধরলো বা 1 একক ধরলো, তো আমি ধরে নিই আমার হাতের এতটুকু হচ্ছে 1 সেন্টিমিটার। তো এটা একদম ফার্স্ট টাইম ধরে নেওয়া, আর এর উপর বেসিস করে যখন আমি এদিকেও আবার অতটুকু দেবো, এদিকে অতটুকু দেবো, এদিকে অতটুকু দিব, তখন সেটা আসলে এরকম একটা শেপ হয়। আর এই শেপটাকে আমরা বলে থাকি, এটা হচ্ছে স্কোয়ার বা বর্গ। তো পরিমাপের প্রথম যে প্রসিডিউর ছিল সেটা কিন্তু এই বর্গ, এবং বিভিন্ন শেপের পরিমাপ বা ক্ষেত্রফল পরিমাপ করে আমরা বলি এত বর্গ মিটার বা এত বর্গ সেন্টিমিটার, এভাবে আমরা বলে থাকি। তো সেক্ষেত্রে এখন দেখুন, এটা হচ্ছে 1 বর্গ। এখন আমি যদি এটা যদি 1 বর্গ মিটার হয়ে থাকে বা 1 বর্গ সেন্টিমিটার হয়ে থাকে, এখন ধরুন আমি এরকম একটা জমির পরিমাপ করতে বললাম আপনাকে, যে এই জমিটা, তাহলে জমির পরিমাপ কত হবে? তখন খুবই সিম্পল, যে আমি সেই বর্গ মিটারগুলো যদি দেখি, এইভাবে যদি দেখি যে 1 বর্গ মিটার, 1 বর্গ মিটার, 1 বর্গ মিটার, আমি আগেই বলছি 1 বর্গ মিটার মানে সব দিকেই সমান থাকবে। আর একদম ফার্স্ট টাইম যে অংশটুকু ধরা হয়েছিল সেটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ছিল। তো সেই ক্ষেত্রে সেই স্ট্যান্ডার্ডের উপর ভিত্তি করে এখানে 1 বর্গ, এখানে 1 বর্গ, এখানে 1 বর্গ, একইভাবে যদি আমি এখানে একটা বর্গ নেই, এভাবে যদি আমি বর্গগুলা নেই, অঙ্কন অনুসারে একটু চিত্রটা ভিন্ন হলেও আসলে কিন্তু ধরে নিন যেগুলো সবগুলাই সমান, এবং এর 4টা বাহুই সমান, প্রত্যেকটা 4টা বাহুই সমান। সেক্ষেত্রে এখন কিন্তু এই জমির পরিমাপ আমরা বের করতে পারবো। সেটা কিভাবে? দেখুন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে আমি বলতে পারি এই জমির ক্ষেত্রফল হচ্ছে 9 বর্গ সেন্টিমিটার। 9 বর্গ, কারণ হচ্ছে এখানে 9টা বর্গ আছে। তো সেই যে একটা বর্গ প্রথমে ধরে নেওয়া হয়েছিল, তার উপর তুলনা করে, যেহেতু এখানে সেই একটার তুলনায় এখানে 9 গুণ মানে 9টা আছে, সুতরাং এটা 9 বর্গ সেন্টিমিটার।
এভাবে দেখা গেল যে আমরা পরিমাপ করতাম, কিন্তু সেটা কিন্তু আসলে বিশাল প্রবলেম। একটা জমিতে সবসময় ছোট ছোট বর্গ বর্গ মাপতে গেলে তো মানে অবস্থা কাহিল, এটা তো আসলে বাস্তবিক কোনো বিষয় মানে সম্ভব না বাস্তবে। তো তখন কি করা গেল, এইদিকে যদি আমরা একটু খেয়াল করি বা আমরা যদি জমিটাকে যদি এরকম যদি থাকতো, আমরা ধরে নিই জমিটা এরকম ছিল আর কি, সেক্ষেত্রে এখানে একটা বর্গ হইতো, এখানে একটা বর্গ হইতো, তাহলে 9, 10, 11, 12 হইতো, কিন্তু এখানে 12 বর্গ মিটার হইতো। তো সেটা আমাদের কিন্তু এভাবে প্রত্যেকবার বর্গ অঙ্কন করে করে কিন্তু পরিমাপ করব না, আমরা একটা মেথড এখানে দেখতে পারি। যেমন ধরুন এখানে কয়টা বর্গ আছে, এইদিকে এই দিক বরাবর 1, 2, 3, 4টা, তাহলে এক পাশে আমি পেলাম 4 বর্গ। আবার এদিকে যদি আমরা খেয়াল করি, এই দিকটায় যদি খেয়াল করি 1, 2, 3টা, এদিকে 3টা বর্গ আছে, তাহলে এইদিকে 4টা বর্গ, ওইদিকে 3টা বর্গ। তাহলে আমরা কিন্তু এইভাবে দেখাইতে পারি 4 × 3 = 12, অর্থাৎ 12 বর্গ সেন্টিমিটার বা 12 বর্গ মিটার। যদি আপনি এগুলো সেন্টিমিটার মনে করেন তাহলে সেন্টিমিটার, আর যদি মিটার মনে করেন তাহলে মিটার। তাহলে আমাদের কিন্তু এখন প্রত্যেকটা বর্গ কিন্তু ধরে ধরে অঙ্কন করার কোনো প্রয়োজন নেই বা মাপ দেওয়ার প্রয়োজন নেই। আমরা কি করব, একটা জমির ঠিক এর লম্বা কত, এর প্রশস্ততা কত, সেটা যদি পরিমাপ করি, দৈর্ঘ্য বস্তু পরিমাপ করে গুণ করলেই কিন্তু আমরা এক্স্যাক্টলি মানটা পেয়ে যাচ্ছি। যেমন এখানে 3 এবং 4 গুণ করে 12 পেয়েছি, তাহলে আমাকে আর এর ভিতরের বর্গ যদি আমি অঙ্কন নাও করতাম, তাতেও কিন্তু আমি আমার জমির ক্ষেত্রফলটা পেয়ে যেতাম। সেটা কিভাবে, জাস্ট শুধু এই দিক বরাবর এই যে দৈর্ঘ্যটা আমরা দেখতেছি, এই দিকে কত বর্গ আছে, আবার এই দিকে এর দৈর্ঘ্যটা কত, অর্থাৎ প্রস্থের মান কত, দৈর্ঘ্যের মান কত, সেটা গুণ করলে কিন্তু আমরা মানটা পেয়ে যাচ্ছি। তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে আমরা যে আয়ত অঙ্কন করেছিলাম, আমরা নিশ্চয়ই জানি যেটা হচ্ছে আয়ত। এই ধরনের শেপ থাকলে সেটাকে আমরা আয়তক্ষেত্র বলি। আয়তক্ষেত্রে যেটা হয়, 4টা বাহুই পরস্পর, বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল এবং পরস্পর 2টা বাহু কিন্তু সমান, এই 2টা বাহু সমান, আবার এই 2টা বাহু কিন্তু সমান। তো এই ধরনের ক্ষেত্র থাকলে আমরা তখন কি লিখি, দৈর্ঘ্য গুণন প্রস্থ, যেটা আমরা সেই ছোটবেলায় 8, 9 বা তার চেয়ে আগের ক্লাসে আমরা করে আসছি। কিন্তু তার মেথডটা কিন্তু আসছে এইভাবে, সেই স্কোয়ার থেকে কিন্তু এরকম ভাবে আসছে। এখন যেমন ধরুন এইটা যদি আয়তের জন্য যদি এই নিয়ম হয়, আমি যদি বলি যে বাকি যতগুলো চতুর্ভুজ আছে সবগুলো কিন্তু একই নিয়ম, হ্যাঁ, অবিশ্বাস মনে হচ্ছে, আসলে কিন্তু সত্য। কিরকম আমি দেখাচ্ছি, যেমন ধরুন এইটা যদি আয়তটাকে আপনি যদি একটু বাঁকা করে দেন বাহুগুলা, তাহলে কিন্তু এটাকে আমরা তখন সামান্তরিক বলবো। এটা হচ্ছে সামান্তরিক, এটাও চতুর্ভুজ কিন্তু এটা সামান্তরিক, যেটার বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল, কিন্তু কোণগুলা অ্যাঙ্গেলটা দেখেন এখানে কিন্তু 90 ডিগ্রি নেই, অর্থাৎ একটু বাঁকা হয়ে আসছে। তো সেক্ষেত্রে আমি যদি বলি যে এই আয়ত, এটার ক্ষেত্রফলও এই একই রকম, একদম সত্য। কেন, এইখানে দেখুন দৈর্ঘ্য, তাহলে নর্মালি আমরা দৈর্ঘ্য বলতে এই অংশটাকে বুঝি, তাহলে আমরা যদি দৈর্ঘ্য না বলে আমরা যদি ভূমি বলি, তাতে কিন্তু অসুবিধা নাই। কেউ এটাকে দৈর্ঘ্য বলতে পারে, আবার কেউ এটাকে ভূমিও বলতে পারে, কোনো সমস্যা নাই। আবার এখানে দেখুন, এখানে কি আছে, প্রস্থ। তো প্রস্থ মানে কি, প্রস্থ মানে কতটুকু প্রশস্ত জিনিসটা, মানে খাঁটি বাংলায় বললে কতটুকু মোটা জিনিসটা। তো সেক্ষেত্রে আমরা যদি প্রশস্ততা খুঁজি যে কতটুকু লম্বা, এতটুকু, বা সেটা প্রশস্ততায় কত, তো প্রশস্ততা দেখতে গেলে কিন্তু আমরা এইভাবে মাপটা দিব যে কতটুকু প্রশস্ত। আমরা চাইলে কিন্তু আরো উপরে দিতে পারতাম, তখন প্রশস্ততা কিন্তু আরো বাড়তো। তো এই যে প্রশস্ততা বা প্রস্থ, আমরা এই প্রস্থটাকে এইভাবে প্রস্থ না বলে, এটা কিন্তু অ্যাকচুয়ালি প্রস্থ, বাট প্রস্থ না বলে আমরা এটাকে লম্ব বলতে পারি, যেহেতু এটা ভূমি আর এটা হচ্ছে লম্ব, সুতরাং আমরা সেই প্রস্থ, একই জিনিস কিন্তু এটা প্রস্থ, বাট আমরা যখনই সামান্তরিক করবো তখন আমরা প্রস্থ না বলে সেটাকে আমরা কি বলবো, লম্ব বলবো বা উচ্চতা বলবো আমরা, উচ্চতা। তাহলে সেক্ষেত্রে দেখুন যে যেটা দৈর্ঘ্য ছিল সেটা ভূমি, জাস্ট শুধু নামটা চেঞ্জ। আবার যেটা আমাদের প্রস্থ ছিল আগের আয়তে, যে এরকম ছিল আমাদের এটা দৈর্ঘ্য ছিল, আবার এটা প্রস্থ ছিল, ঠিক এখানেও তাই, এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, বাট বলার সময় আমরা যখন আমরা সামুদ্রিক করবো তখন সেটাকে বলবো ভূমি, দৈর্ঘ্যটাকে বলবো ভূমি, আর প্রস্থটাকে বলবো আমরা উচ্চতা। তাহলে এভাবে আমরা কিন্তু সামুদ্রিকের ক্ষেত্রফল সহজেই নির্ণয় করতে পারি। অর্থাৎ জাস্ট 2টা মান দরকার, 2টা স্ট্যান্ডার্ড দরকার, সেটা আপনি দৈর্ঘ্য বলুন আর প্রস্থ বলুন, ভূমি বলুন বা উচ্চতা বলুন। তো এই বর্গেরও ক্ষেত্রফল যদি আমরা দেখাই, যে বর্গেরও যদি ক্ষেত্রফল দেখাই, তাহলে কিভাবে আপনি বর্গের ক্ষেত্রফল বের করবেন? বর্গের ক্ষেত্রফল বের করা খুবই সহজ।
ধরুন এইদিকে এই বাহুর পরিমাণ অর্থাৎ সেই দৈর্ঘ্যের পরিমাণ এ, আবার প্রস্থ কত হবে, প্রস্থের পরিমাণ এ হবে, যেহেতু বর্গক্ষেত্রের সব বাহুগুলোই সমান, সুতরাং এখানে দৈর্ঘ্য এবং প্রস্থ উভয়টাই সমান। তো এটা যদি আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ বলি, দৈর্ঘ্য গুণন প্রস্থ একই কিন্তু সূত্র, এই বর্গেরও কিন্তু একই সূত্র। জাস্ট আমরা কেন এভাবে লিখি না বর্গের ক্ষেত্রে, তার কারণ হচ্ছে এখানে দৈর্ঘ্য এ আবার প্রস্থ সমান সমান, যেহেতু এখানেও এ, তাহলে ঘুরে ফিরে আমরা এ স্কোয়ার লিখি, তার মানে আমরা বলি এক বাহুর উপর স্কোয়ার, এভাবে বলে থাকি যে কোনো এক বাহু তার উপর স্কোয়ার, এটা হচ্ছে বর্গের ক্ষেত্রফল। তো সূত্রটা আসলে মূল লজিকটা কি, মূল লজিকটা হলো দুইটা পাশ পরিমাপ করা, আর পরবর্তীতে আমরা বর্গের সেই ক্ষেত্রফলের সূত্রটা কিন্তু এইভাবে পেয়ে যাচ্ছি। আমরা কিন্তু ট্রাপিজিয়ামের সূত্র কিন্তু এভাবে বের করতে পারি, আমি যে করলাম সেটা কিভাবে একটু দেখুন। যে আমাদের এখানে ট্রাপিজিয়াম কি একটু বলে নেই, ট্রাপিজিয়াম কিন্তু হচ্ছে যে আপনাদের মনে আছে কিনা, ট্রাপিজিয়ামের দুইটা বাহু সমান্তরাল, বাট এখানে আর দুইটা বাহু কিন্তু সমান্তরাল নয়, অর্থাৎ ট্রাপিজিয়ামের পরস্পর দুইটা বাহু, এই দুইটা বাহু সমান্তরাল, বাট এই দুইটা বাহু কিন্তু সমান্তরাল না, সেটা হচ্ছে ট্রাপিজিয়াম। তো ট্রাপিজিয়ামের সূত্রটা আমরা কিভাবে বের করতে পারি, হ্যাঁ এটাও কিন্তু সেই দৈর্ঘ্য গুণন প্রস্থ দিয়ে বের করতে পারি। সেটা কিভাবে দেখুন, এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড, সেটাকে আমরা এ বা বি যাই ধরি না কেন, ধরলাম আমরা এ, আবার এটা একটা স্ট্যান্ডার্ড, এটাকে আমি বি ধরলাম, স্ট্যান্ডার্ড মানে ডাইমেনশন আর কি, স্ট্যান্ডার্ড না। আবার এটা যদি আমি হাইট যদি বলি, এটা আমি এইচ ধরলাম, তাহলে এখন দেখুন সেই দৈর্ঘ্য প্রস্থ সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে কেমনটা হয়, অর্থাৎ এখানে যে দৈর্ঘ্য প্রস্থ সেই সূত্রটা যদি আমরা আবার লিখি, দৈর্ঘ্য গুণন প্রস্থ, তো এখানে দৈর্ঘ্য কই, দৈর্ঘ্য তো নাই, হ্যাঁ দৈর্ঘ্য নাই, কিন্তু এই যে দেখতেছি যে এটাকে আমরা দৈর্ঘ্য না বলে ভূমি বলতে পারি, অর্থাৎ এটার পরিবর্তে আমি এখানে ভূমি লিখে নিলাম। প্রস্থ বলতে আমি এটা বলতে পারি, অর্থাৎ তাহলে সেই ক্ষেত্রে এইচ, বা আমাদের প্রস্থ বলতে এখানে উচ্চতা বলতে পারি আমরা, উচ্চতা, এটা আমি বলে দিলাম। এরপরে দেখো এই যে ভূমি, যে এখন ভূমি কোনটা, এ না বি, তুমি কিন্তু কনফিউশনে পড়ে যাবে, হ্যাঁ এ না বি, তো কারণ এটাও ভূমি হতে পারে এটাও ভূমি হতে পারে, তাহলে উপায়টা কি, হ্যাঁ এটা ট্রিক্স আছে, সেটা হচ্ছে যে তুমি যদি মনে করো এ না বি কোনটা ভূমি ধরবো, টেনশন নাই, তুমি এ প্লাস বি লেখো, 2 দিয়ে ভাগ করো, তাহলে দুইটাকেই যোগ করে 2 দিয়ে ভাগ করে ভূমি বানাই নিলাম, যা এটা একটা ট্রিক্স শুধুমাত্র। তো সেই ক্ষেত্রে ভূমি আমি এভাবে নিলাম দেখো, এবং এখানে উচ্চতা হলো এইচ, তাহলে আমি এভাবে নিলাম। এখন এখান থেকে আমরা যদি এই 2টাকে সামনে নিয়ে আসি, তাহলে কিন্তু হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ লিখতে পারি, যেটা হচ্ছে ট্রাপিজিয়ামের সূত্র। হ্যাঁ ট্রাপিজিয়ামের সূত্র আমাদের লেখা হয় হাফ ইন্টু সমান্তরাল দুই বাহুর যোগফল, তো এই তো সমান্তরাল, এই বাহু সমান্তরাল, সেই দুই বাহুর যোগফল এবং তাদের মধ্যবর্তী দূরত্ব হলো এইচ। সুতরাং সেই দৈর্ঘ্য প্রস্থ দিয়ে কিন্তু সবই পরিমাপ করা যায়। এবার আমি তোমাদেরকে দেখাবো কিভাবে এই দৈর্ঘ্য প্রস্থ এই সূত্রের মাধ্যমে একটা ত্রিভুজের কিভাবে ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে পারি। দেখো এখন যদি আমরা এইভাবে একটা আয়ত নেই, এই আয়তের ক্ষেত্রফল আমরা যদি এভাবে নেই, ধরো এখানে আমাদের 3 আছে, এদিকে আমাদের 4 আছে, আচ্ছা তাহলে এর ক্ষেত্রফল কত হবে, খুবই সহজ, জাস্ট তুমি দৈর্ঘ্য লেখো গুণন প্রস্থ লেখো, সমান সমান দৈর্ঘ্যের মান কত 4, প্রস্থের মান কত 3, তাহলে এটা কত পাইলাম 12 পাইলাম, অর্থাৎ এখানে কিন্তু 3 4 12, তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ এটার মান হলো 12। এখন একটা জিনিস মনোযোগে যদি খেয়াল করো, আমি যদি এই কোনাকুনি কর্নারগুলো যদি যোগ করি তাহলে কি হবে, তাহলে এই যে এখানে যে ক্ষেত্রটা দেখতেছো এবং এইখানে যে ক্ষেত্রটা দেখতেছো, এই দুটা ক্ষেত্র কিন্তু ক্ষেত্রফলটা কিন্তু 2 ভাগে বিভক্ত হবে, অর্থাৎ পুরাটা যদি আমাদের 12 হয়ে থাকে, তাহলে এই উপরের অংশে আছে 6, এই নিচের অংশে আছে 6, মাঝখানে বিভক্ত করা হয়েছে। তো সেই ক্ষেত্রে দেখো আমি যদি এ বি সি এইটুকুর ক্ষেত্রফল যদি বের করতে চাই, জাস্ট আমি যদি এই দৈর্ঘ্য গুণন প্রস্থ এটাকে যদি 2 দিয়ে ভাগ করি, উভয় পক্ষকে যদি 2 দিয়ে ভাগ করি, এই পাশে 2 দিয়ে ভাগ করলাম, একইভাবে 12 আছে, এই পাশে 2 দিয়ে ভাগ করলাম দুইটা মানকে, তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ তাকে 2 দিয়ে ভাগ করলাম, আবার এই পাশে 12কেও 2 দিয়ে ভাগ করলাম, কি হলো তাতে, তো দৈর্ঘ্য গুণন প্রস্থ পুরাটা ছিল দেখো, তাকে 2 দিয়ে ভাগ করলে কিন্তু আমি অর্ধেক পাইবো। তো সেই ক্ষেত্রে আমি এখান থেকে লিখতে পারি হাফ ইন্টু দৈর্ঘ্য গুণন
প্রস্থ সমান সমান এখানে কিন্তু 6, হাফ ইন্টু দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান সমান কত হলো 6। তো দেখো তাহলে এখান থেকে আমরা আরেকটা লাইন লিখতে পারি হাফ। এখন দৈর্ঘ্য কোনটা? এই যে আমাদের এটা দৈর্ঘ্য, তো এই দৈর্ঘ্যটাকে আমরা দৈর্ঘ্য না বলে যদি ভূমি বলাই যায়, তাহলে এটাকে আমি ভূমি বললাম, গুণন প্রস্থ কোনটা? এই যেটা আমাদের প্রস্থ, বা এই যে এদিকে আমাদের প্রস্থ, তো প্রস্থকে আমরা প্রস্থ না বলে যদি উচ্চতা বলি, উচ্চতা সমান সমান 6। তো কেমন হলে দেখো ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল 6 বর্গ একক, 6 বর্গ একক। তার মানে সেই দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে পুরো আয়তের ক্ষেত্রফল পাওয়া যায়, সে আয়তকে যদি অর্ধেক করা হয় ত্রিভুজের ক্ষেত্রফল পাওয়া যায়। তার মানে আয়তকে 2 ভাগ করলাম, এটা আয়তকে 2 ভাগ করা মানেই হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থকে 2 ভাগ করা। আর সেই ক্ষেত্রে 2 ভাগ করা মানে সেটা সামনে নিয়ে আসলে হাফ ইন্টু দৈর্ঘ্য গুণন প্রস্থ, অর্থাৎ সেই আয়তটাকে অর্ধেক করা হয়েছে, তাহলে 6, আয়ত যেরকম 12 ছিল, এবং সর্বশেষ সেই দৈর্ঘ্যটাকে ভূমি এবং প্রস্থকে উচ্চতা বললে কিন্তু আমরা সবসময় ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা এইভাবে লিখে থাকি। এইভাবে প্রত্যেকটা শেপেরই কিন্তু আসলে ক্ষেত্রফল নির্ণয়ের বিশেষ মেথড আছে বা সিস্টেম আছে। আমরা একটু কৌশলী হলেই কিন্তু পারি। আমরা পরবর্তী ভিডিওতে কম্পিউটার স্ক্রিনে পাইথনের প্রোগ্রামের মাধ্যমে কিভাবে সূত্র জানা থাকলে খুব দ্রুত আমরা শেপগুলো নির্ণয় করতে পারি, ক্ষেত্রফলগুলো বের করতে পারি প্রোগ্রামের মাধ্যমে, সেটা দেখাবো। বললাম তো সবাই ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে। আর আরেকটা কথা বলি যে আমার কখনো আপনি কখনো তুমি হয়ে যায়, এটা আবারও আপনি তুমি মাইন্ড করবেন না, কারণ দেখা যায় যে কিন্তু এটা আসলে কেমনে জানি হয়ে যায় যখন আমি যখন ইউটিউবের জন্য ভিডিও করি তখন আপনি বলতে হয়, আবার আমি যখন ক্লাস নেই তখন তুমি বলি। তো সবসময় যেটা হয় যে আপনি তুমির মধ্যে একটা গোলযোগ বেঁধে যায়। তো সেটা খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।